হ্যালো কেমিস্ট্রিয়ানস, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। তো মাধ্যমিকের আরেকটা চ্যাপ্টারের সাজেশন টাইপ নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে রাসায়নিক বর্ণনা, যেটা তোমাদের অঙ্ক থাকে বলে অনেকেরই ভীতি লাগে। দেখো, এই ধরনের প্রবলেমগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? কি বলেছে দেখো এখানটায়, না কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে? তো প্রথমে কি করবে এই ধরনের কোশ্চেনগুলো সলভ করার জন্য, না রিঅ্যাকশনটা প্রথমে লিখবে। ক্যালসিয়াম কার্বনেট তার সাথে HCl যদি আমরা বিক্রিয়া ঘটাই, তাহলে উৎপন্ন কি হচ্ছে না কার্বন ডাই অক্সাইড, সঙ্গে তোমার হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আর হচ্ছে জল উৎপন্ন হবে, ঠিক আছে? তাহলে প্রথমে এটাকে ব্যালেন্স করে নাও। ক্যালসিয়ামের দিকে একটা রয়েছে, সেদিকেও ক্যালসিয়াম রয়েছে, ক্লোরিন এখানে দুটো রয়েছে, তাই এইদিকে তুমি আগে 2 দিয়ে গুণ করে নাও। তাহলে দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? ব্যালেন্স হয়ে গেছে এখানটা। এবারে ব্যালেন্স হয়ে গেছে, এবারে কি কি তোমাকে জানতে চেয়েছে যে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের তলায় আগে দাগ দাও, আর বলেছে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে না 66 গ্রাম। তো এই দুটোর ভ্যালু দেওয়া আছে, তো এই দুটোকে তুমি মার্কিং করে রাখো, ঠিক আছে? এবারে দুজনের আগে তুমি আণবিক ভর বের করে নাও। তো ক্যালসিয়াম কার্বনেটের হচ্ছে, ক্যালসিয়ামের হচ্ছে 40, কার্বনের হচ্ছে 12, আর 16 × 48, তার মানে হচ্ছে 100 গ্রাম। তাহলে 100 হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর, আর কার্বন ডাই অক্সাইডের হচ্ছে 12 + 32, তার মানে হচ্ছে 44, ঠিক আছে? তাহলে 44 গ্রাম আমরা এখান থেকে লিখতে পারি যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে উৎপন্ন হচ্ছে, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, এটা উৎপন্ন হবে কোথা থেকে না 100 গ্রাম তোমার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট থেকে। আর তোমাকে জানতে চেয়েছে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে কত ক্যালসিয়াম কার্বনেট থেকে। জাস্ট ওই কি নিয়ম তোমাকে প্রয়োগ করতে হবে, বাকি সমস্ত কিছুই তোমার ম্যাথমেটিক্যাল। তাহলে 66 গুণিতক 100 ডিভাইডেড বাই 44, তাহলে 11 × 6 = 66, 11 × 2 = 11 × 4 = 44, তাহলে 4 × 25, তার মানে পড়ে থাকলো 150 গ্রাম। 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে তোমার হচ্ছে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। এই চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের মধ্যে সম্পর্কের যে অঙ্কগুলো রয়েছে। তো সেরকম একটা কোশ্চেন তোমাকে দিয়েছে, দেখো একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। তাহলে মৌলটা যদি তোমার হচ্ছে ওই গ্যাসীয় মৌলটা যদি ত্রিপারমাণবিক হয়, তাহলে মৌলটার পারমাণবিক ভর কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে এটা কিভাবে করব, না প্রথমে আমরা কি করছি না অক্সিজেনের আণবিক ভর কত হয় না সেটা 16 + 16, তার মানে হচ্ছে 32 হয়, ঠিক আছে? তো প্রথমে আমরা বের করে নিয়েছি যে অক্সিজেনের আণবিক ভর 32। তাহলে অক্সিজেনের তোমার হচ্ছে বাষ্প ঘনত্ব কত হবে না আমরা জানি যে m সমান হচ্ছে 2d, অর্থাৎ আণবিক ভর সমান হচ্ছে 2 গুণিতক বাষ্প ঘনত্ব। তাহলে এখান থেকে আমরা অক্সিজেনের যে বাষ্প ঘনত্ব সেটা আমরা পেয়ে যাব, অর্থাৎ m/2, তার মানে হচ্ছে 16, ঠিক আছে? তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব আমরা এখান থেকে পেয়ে গেছি 16। এবার কি বলা আছে তোমাকে কোশ্চেনের মধ্যে, না গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব সেটা অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। তাহলে নিশ্চয়ই ওই গ্যাসীয় মৌলের বা গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে, বাষ্প ঘনত্ব হবে 16 গুণিতক 5, অর্থাৎ তোমার হচ্ছে 80, ঠিক আছে? তাহলে গ্যাসটার বাষ্প ঘনত্ব আমরা পেয়ে গেলাম 80। তাহলে গ্যাসের তোমার আণবিক ভর কত হবে, আণবিক ভর m সমান আমরা জানি 2 × d, তাহলে 2 গুণিতক d এখানটায় কত রয়েছে 80, অর্থাৎ 160, ঠিক আছে? তাহলে গ্যাসটার বা গ্যাসীয় মৌলটার আণবিক ভর এখান থেকে আমরা পেয়ে গেলাম 160। এবারে বলেছে কি না গ্যাসটা যদি ত্রিপরমাণুক হয় তাহলে পারমাণবিক ভর কত হবে, ঠিক আছে? তো তাহলে যদি কোনো একটা ত্রিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে আমাকে পারমাণবিক ভর বের করতে হয়, তাহলে কি করতে হবে না পারমাণবিক ভর সমান গ্যাসের যেটা আণবিক ভর বেরিয়েছে অর্থাৎ 160 ডিভাইডেড বাই ওই গ্যাসীয় মৌলটার পারমাণবিকতা, অর্থাৎ তার মধ্যে কতগুলো পরমাণু রয়েছে না 3টে পরমাণু রয়েছে, অর্থাৎ 3 দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। তাহলে 3 × 5 = 15, 3 × 3 = 9, তাহলে 53.3 এর মতন আসবে, ঠিক আছে? তাহলে গ্যাসীয় মৌলটার পারমাণবিক ভর আমরা কত বের করলাম না 53.3। তো এই ধরনের বাষ্প ঘনত্ব রিলেটেড যে কোশ্চেনগুলো অবশ্যই দেখে যাবে, এবছরের পরীক্ষায় আসার চান্স কিন্তু 100% রয়েছে।